ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে ইসিসি এর ক্লাসরুম লাইভে। প্রথম লাইভে আমরা গৃহবন্দী রয়েছি সকলে, নিশ্চয়ই বোর হচ্ছে তোমরা, কিন্তু তোমরা তো জানোই আমরা কিন্তু তোমাদের এই বোরিং দূর করার জন্য নিয়ে এসেছি ইসিসি এর ক্লাসরুম। ঠিক সেই কথা মতোই আজকে 12:30টায় আমাদের সাথে রয়েছেন অঙ্কের বিশিষ্ট শিক্ষক মৃণাল কান্তি মহাশয়। চলো সরাসরি আমরা তার সাথে পরিচিত হয়ে যাই এবং তার ক্লাস জয়েন করি। স্যার নমস্কার, স্বাগত জানাচ্ছি ইসিসি এর ক্লাসরুমে। নমস্কার সবাইকে। ছাত্রছাত্রীদের জন্য কি বলবেন আপনি? এই যে গৃহবন্দী অবস্থায় তারা রয়েছে, তাদের কি অ্যাডভাইস করবে, কিভাবে থাকতে বলবেন? সবাইকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আর লকডাউনের ফলে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার মধ্যে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, সেটা ইসিসি এর কর্তৃপক্ষ যেভাবে তা পূরণ করার চেষ্টা করছে, তার জন্য ইসিসি এর পক্ষকে সংবাদ সংস্থাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। চলো ছাত্রছাত্রীরা আমরা সরাসরি ক্লাসের দিকে যাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে পাটিগণিত। পাটিগণিত কোন ক্লাস শুরু করবেন আজকে? ক্লাস 10 শুরু করব। পাটিগণিতটা শুরু করব আজকে। অঙ্ক আজকে বিষয়, আমার বিষয় তো অঙ্ক হচ্ছে একটা বেসিক সাবজেক্ট। তো অঙ্ক হচ্ছে সবচেয়ে সহজ এবং সোজা সাবজেক্ট, কিন্তু অঙ্ক ঠিক মতো শেখা হওয়ার জন্য অঙ্ক সবার কাছে কঠিন লাগে। অঙ্ক ছোটবেলা থেকে ঠিক দক্ষ শিক্ষকের কাছ থেকে যদি কেউ অঙ্ক শেখে, তার কাছে অঙ্ক তার কাছে খুবই সোজা মনে হবে, কিন্তু অঙ্ক বিভিন্নভাবে ভীতি সঞ্চার হয়। আসলে দক্ষ শিক্ষক না পাওয়া গেলে পরে অঙ্কের মধ্যে ভীতি সঞ্চার হয়। আমি এই 85 আর 85 গুণ 85 গুণ এটা কত হবে? এটা হলো 25 আর ভাগ এটা বেশি দেব। যেমন হচ্ছে 95 কত হবে? 25 আসলে কিছু না, এই 25 5 গুণ করে 25 হলো, 8 গুণ করে 64 হলো, 64 সঙ্গে যে কোনো একটা যোগ করে হলে 72 হলো। এটা একবারে গুণ করে এবং 95 গুণ করে কত হলো? 5 5 25 আর 9 9 81 আর 9 যোগ করে 90 হলো। এই হচ্ছে গুণের একটা সোজা নিয়ম, কিন্তু পদ্ধতি জানলে গুণটা সহজ। এইখানে এগুলো 108 আর 108 গুণ করলে কত হবে? এই হচ্ছে 64, এই 16 কি হলো? এটা বেসিকের মূল্য। এই 8 আর গুণ করলে হলো 64 আর 8 আর যোগ করলে 16 আর এখন কে এটা আমাকে নির্দিষ্ট একটা মানে পদ্ধতি জাস্ট বেসিক তোমাদের বন্ধুদের সঙ্গে এইরকম হতেছে, তোমার বেসিক করতে পারো, কিন্তু অঙ্ক হতেছে কোনো হতেছে খুব কঠিন বিষয় না, খুবই হতেছে সহজ বিষয়। এবার গণিতে বেশিরভাগ যত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেয়, তার মধ্যে হচ্ছে 90 জন ঠিকমতো গণিত চর্চা করে না, আর 10 জন ঠিকমতো নিয়মিত গণিত চর্চা করে অঙ্কে 100 পাওয়া কোনো ব্যাপার না। অঙ্কতে 100 ওই মানে ঠিক মতো গণিতের পদ্ধতিগুলো শিখতে হবে। এখন মাধ্যমিক পরীক্ষায় যত কম দেয়, তার মধ্যে 90 জনই ঠিক মতো কোনো বিষয়ে, 90 জনই কোনো বিষয়ে ঠিক মতো পড়াশোনা করে না, কোন পদ্ধতি পড়াশোনা করে না। 10% ছাত্র হচ্ছে ঠিক মতো পদ্ধতি মেনটেন করে পড়াশোনা করে প্রত্যেকটা বিষয়ে। এই জন্য ওরা হচ্ছে মাধ্যমিকে 1 থেকে 10 এর মধ্যে বা 1 থেকে 20 এর মধ্যে হচ্ছে ওরা স্থান করবে। আমাদের দিনটা সাবডিভিশনের ব্যতিক্রম নয়। দিনটা হাই স্কুল, গোপালনগর, এই স্কুলগুলো থেকে মাধ্যমিক পরীক্ষার প্রতিবারই গার্লস স্কুল প্রত্যেকবারই কোনো না কোনো 1 থেকে ছাত্রী 1 থেকে 10 এর মধ্যে বা 1
থেকে 20-এর মধ্যে স্থান দখল করে থাকে। সুতরাং তোমরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এই 10%-এর মধ্যে চলে আসতে পারো, যে কোনো বিভাগকে ঘুরিয়ে দিতে পারো। তা আজকে আমি অঙ্কে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাটিগণিত। কোনো মনোযোগ দিয়ে শুনবা। ক্লাস 10-এর পাটিগণিত। ক্লাস 10-এর পাটিগণিত হচ্ছে এই সুদ কষা আছে, সুদ কষা। 2 নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহার, বৃদ্ধি, বারাস, আর হলো অংশীদারি কারণ। অংশীদারি কারণ এই হচ্ছে পাটিগণিতের হচ্ছে সিলেবাস। এই পাটিগণিতের সিলেবাসের মধ্যে লকডাউনের আগে আশা করি 1 নম্বর এবং 2 নম্বর হচ্ছে এই বিষয়গুলো হয়ে গেছে তোমাদের। আজকে আমি আলোচনা করবো অংশীদারি কারণ। আর যদি কোনো প্রবলেম থাকে, আমি যদি আবার সুযোগ পাই তখন সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমাহার, বৃদ্ধি নিয়ে আলোচনা করবো। আজকে অংশীদারি কারণ নিয়ে আলোচনা করবো। পাটিগণিতের প্রথম নাম্বার থেকে 12 নম্বর থাকে টোটাল। 1 নম্বরে একটা প্রশ্ন থাকে নৈর্ভিত্তিক প্রশ্ন, শর্ট প্রশ্ন, আরেকটা 1 নম্বরে, আরেকটা 1 নম্বরে, আরেকটা 2 নম্বরে দুইটা করতে হয়। আর 5 নম্বরে একটা করতে হয়, সেটা অথবা দেওয়া হয়। এই সুদ কষা, চক্রবৃদ্ধি, অংশীদারির মধ্যে যে কোনো অঙ্ক দুটা থাকে, তারপর অথবা দেওয়া হয়, এটা 5 নম্বর। এই টোটাল হচ্ছে 12 নম্বর। 1, 2, 3, 7, 5, 12। এই 12 নম্বরের টোটাল পাটিগণিতের পরীক্ষা হয়। কেউ যদি ঠিক মতো ঘুটে ঘুটে এই অঙ্কগুলো যদি ঠিক মতো করে, মানে চেষ্টা করে বাংলা শুরু করে, তা 12-তে 12 দেওয়ার কোনো ব্যাপার নেই। এই জন্য অঙ্কের বিভিন্ন বিষয়গুলো ত্রিকোণমিতি আছে, বীজগণিত আছে, স্ট্যাটিস্টিক্স আছে, বিভিন্ন ধরনের চর্চা করলে পরে এই অঙ্কগুলো করে। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অংশীদারি কারণ নিয়ে আলোচনা করবো। অংশীদারি কারণ একদম সোজা জিনিস, একদম সোজা জিনিস। তো অনেকেই লিখেছে পড়াশোনা শেষ করার পরে, অনেকেই লিখেছে চাকরি বাকরি করো না, কিংবা লিখেছে নাটক করবো, কি বলে কথা ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্য করো। তো ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেকেই একা ব্যবসা বাণিজ্য করে, অথবা বিশাল একটা যদি টাকার দরকার হয় তখন যৌথভাবে কয়েকজন মিলে লিখতেছে ব্যবসা বাণিজ্য করে, 2 বা 3 জন বা তার বেশি মিলে ব্যবসা বাণিজ্য করে। তো এই যৌথ ব্যবসা বাণিজ্য করে, যৌথ ব্যবসা বাণিজ্য করে যখন হচ্ছে এই ব্যবসা বাণিজ্য হচ্ছে অংশীদারি কারণ। অংশীদারি কারণ, অংশীদারি কারণ, অংশীদারি কারণ। অংশীদারি কারবার, অংশীদারি কারবার কাকে বলে? যখন 2 বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে চুক্তির ভিত্তিতে নিজস্ব মূলধন প্রয়োগ করার পরে একটা ব্যবসা করে যে লভ্যাংশটা নিজেদের মধ্যে ভাগ করে নেয়, সেই কারবারটাকে বলা হয় অংশীদারি কারবার। অংশীদারি কারবার, অংশীদারি কারবারের মধ্যে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে সেটা হচ্ছে অংশীদার। অংশীদারকে যে ব্যবসায় হচ্ছে মূলধন নিয়োগ করে তারা হচ্ছে অংশীদার। তবে মূলধন কি জিনিস? মূলধন কি জিনিস? অংশীদার যে পরিমাণ তাদের নিজস্ব অর্থ, যে পরিমাণ নিজস্ব অর্থ ব্যয় করে, অর্থ নিয়োজন করে, গঠিত করে ব্যবসার মধ্যে, সেটাকে মূলধন করে। তারপরে একটা হচ্ছে সময় নেয়। সময় ব্যবসা করতে গেলে সময় দেয়, সেটা মাস হিসেবে হতে পারে, সেটা বছর হিসেবে হতে পারে। তারপরে হচ্ছে একটা দলিল। অংশীদারি বা নিজেদের মধ্যে চুক্তির উপরে ভিত্তি করে যেমন ঘন্টা কিভাবে ভাড়া পাওয়া হবে, ব্যবসাটা কে দেখবে, কে কত পরিশ্রম করবে, কে কত ভাতা হবে, কে কত অবশ্য নিজেদের মধ্যে যে একটা মানে যৌথভাবে সর্বসম্মতি করে চুক্তি করে সেটাকে দলিল বলে। আমরা এই হচ্ছে লভ্যাংশের বর্ণনা।
লভ্যাংশের বন্টন। লভ্যাংশের বন্টনটা বিভিন্ন ভাবে হতে পারে। এক নম্বর হতেছে নিজের মধ্যে টাকাটাকে সমান ভাগে ভাগ করে নিতে পারে। দুই নম্বর হতেছে সেটা মূলধনের মধ্যে টাকাটাকে ভাগ করে নিতে পারে, অথবা দলিলের উপর ভিত্তি করে যেটা হচ্ছে সেটার উপর ভাগ করে হতেছে টাকাটাকে ওরা হচ্ছে ভাগ করে নিতে পারে। এটা সামাজিক ভাতা। সামাজিক ভাতা সেটা কি ব্যবসাটা করতে গেলে কেউ কেউ হইতেছে বেশি পরিশ্রম করে, আবার কেউ হইতেছে সময়টা ব্যবসার মধ্যে বেশি দেয়, তার উপরে ভিত্তির উপরে তার উপরে আলাদা অর্থ তাকে দেওয়া হয়, ওই সামাজিক ভাতা। এই হইতেছে অংশীদারি কারবার হইতেছে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। তা এখন আমরা কয়েকটা অংশীদারি কারবারের কতগুলো উদাহরণের সাথে আমরা পড়াই গেছি। অংশীদারি কারবারটাকে আবার দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে সরল অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার, অংশীদারি কারবার। এই সরল অংশীদারি কারবার হচ্ছে সরল অংশীদারি কারবার তো অংশীদারগণ যখন নিজস্ব মূলধন সমান সময়ের ভিত্তিতে হচ্ছে ব্যবসায় নিয়োজিত করে, সেই ধরনের কারবারকে বলা হয় সরল অংশীদারি কারবার। আবার সরল অংশীদারি কারবার কাকে বলে? অংশীদারীগণ যখন সমান সময়ের ভিত্তিতে ব্যবসায় মূলধন নিয়োগ করে বা নিয়োজিত করে, সেই ধরনের কারবারকে বলা হয় সরল অংশীদারি কারবার। সেটা কেমন? দেখো, রাম, রহিম, জোসেফ একটা ব্যবসা করল। রাম 10,000 টাকা, রহিম 11,000 টাকা, আর জোসেফ 12,000 টাকা ব্যবসায়। এই 10,000, 11,000 আর 12,000 এগুলো অংশীদারি কারবার হইতেছে মূলধন বলে, ইংলিশের ক্যাপিটাল মূলধন। এটা ব্যবসা শুরু করলো, ধরে বছরের প্রথমে ব্যবসা শুরু করলো, বছর শেষে 9,900 টাকা লাভ হলো। এই টাকাটা লাভ হলো। কে কত টাকা পাবে? এদের অর্থের পরিমাণ আলাদা, অর্থের পরিমাণ আলাদা, মূলধনের পরিমাণ আলাদা। এটা তো আমরা 3 ভাগের সমান 3 ভাগে ভাগ করে নিতে পারি না। সমান হচ্ছে 3 ভাগে ভাগ করে নিতে পারি না। কারণ হচ্ছে এদের মূলধন আলাদা, নিজেদের মধ্যে ঝগড়া লাগবে। তাহলে এটাকে দূর করার জন্য কি হয়ে করতে হয়? তখন নিজেদের মধ্যে চুক্তি করে মূলধন অনুপাতে ভাগ করতে হয়। তখন এটাকে এইটা হচ্ছে মূলধন, এই 10,000, 11,000, 12,000 এইটা মূলধন। এই 10,000, 11,000, 12,000 উপরে ভিত্তি করে ওই 9,900 টাকাটাকে ভাগ হবে। কিভাবে হবে? এই লিখতে হবে লভ্যাংশের বন্টনের অনুপাত, বা অনেকে লিখবে মূলধনের অনুপাত, তাদের মূলধনের অনুপাত কত হতো? 10,000, 11,000, 12,000 এই 3টা শূন্য বাদ দিয়ে দিই, অর্থাৎ 1,000 দিয়ে প্রত্যেককে ভাগ করে দিই। এইটা পাওয়া, এটা মূলধনে তাদের প্রত্যেকে মূলধনের অনুপাত পাওয়া যায়। এইবার আমরা কিভাবে রাম
কত হবে, রহিম কত হবে, জোসেফ কত হবে। তাহলে 9,900 টাকার মধ্যে রাম পাবে আনুপাতিক ভাগার দিয়ে করতে হবে 10/10 প্লাস 11 প্লাস 12 ইন্টু 9,900 টাকা। তাহলে 10 11 12 যোগ করলে 33 হলো। তাহলে 10 33 আর 9,900 টাকা 3,000 টাকা রাম পেল। ইহা রহিম কত হবে, রহিম 9,900 টাকা মধ্যে রহিমের কত 1 মোবাইল কত, এই 1 মোবাইল কত, এই 10 এই 11 প্লাস 12 ইন্টু হচ্ছে 9,900 টাকা। 11 বাই 33 ইন্টু 9900 এত টাকা। এই হলো 3,300 টাকা বাড়বে হচ্ছে রহিম। জোসেফ পাবে ওইভাবেই জোসেফ পাবে জোসেফের ক্ষেত্রে 12 হবে, আনুপাতিক ভাবে 12 33 9900 এত টাকা। কাটলে পরে এই হইতেছে এই এত টাকা। তাহলে কি পেলাম, তাহলে রাম 9,900 টাকার মধ্যে রাম পেল 3,000 টাকা, রহিম পেল 3,300 টাকা, জোসেফ পেল 3,600 টাকা। এই টোটাল যোগ করলে দেখো 9,900 টাকা আসলো। তাহলে এদের মধ্যে কোনো হইতেছে ঝগড়া হবে না, ভুল বোঝাবুঝি হবে না, যার যেমন টাকা আছে সেই সমান হয়েছে লভ্যাংশটা হবে। দেখো একটা মজার জিনিস হলো এদের মূলধনের অনুপাত কত, কি বলছিলাম, 10,000 11,000 12,000 10 11 12। এবার যখন মজার ব্যাপার হলো এদের লভ্যাংশের অনুপাত একই হবে। লভ্যাংশের অনুপাত 3,000 3,300 3,600 2টা শূন্য করে বাদ দিয়ে দিই, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলাম, 33 36 আবার 3 দিয়ে ভাগ করি, 10 11 আবার 36। তাহলে মূলধন অনুপাত যেটা হয় লভ্যাংশ অনুপাত সেটা হয়। এই থেকে শর্ট প্রশ্ন 1 নম্বর বা 2 নম্বরের আসে। এই শর্তটা আমাদের মনে রাখতে হবে, মূলধন অনুপাত আর লভ্যাংশ অনুপাত সবসময় কি হয় যত এক হয়। তো যেটা আলোচনা করলাম যে অঙ্কটা সেটা হচ্ছে সরল অংশীদারি কারবার। কারণ নির্দিষ্ট মূলধন তাদের অংশীদারি মানে নিজস্ব মূলধন একটা সমান সময়ের মধ্যে যে থাকে সেটাকে বলা হয় হচ্ছে সরল অংশীদারি কারবার। এখন আমরা শিখবো হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবার কাকে বলে? একদম সোজা জিনিস অংশীদারি কারবার। আর সবাই চেষ্টা করে প্রত্যেকবারই মাধ্যমিক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক থাকে 5 নম্বরের, 2 এ 1 তো থাকতে হবে। গত 2 বছর যাব এই চ্যাপ্টার থেকে অঙ্ক আছে, সব বোর্ডিং অঙ্ক, বেশিরভাগ বোর্ডিং অঙ্কই থাকে, অত কঠিন
করার দরকার নাই, যখন অঙ্কগুলো বইটা করলে 2-3বার রিভাইজ হয়ে যাবে, তখন কঠিন কঠিন অঙ্কগুলো বাড়িতে অন্যান্য বই দেখে তোমার কাছে প্র্যাকটিস করবে আর ইজি হবে। এখন আমরা শিখবো হচ্ছে মিশ্র অংশীদারি করা। মিশ্র অংশীদারি করা, মিশ্র অংশীদারি কারা। মিশ্র অংশীদারি কারা কি জিনিস? অংশীদারগণের নিজস্ব মূলধন যদি বিভিন্ন সময় ধরে একটা ব্যবসায় নিয়োজিত থাকে, তখন তাকে কি বলা হয়? মিশ্র অংশীদারি কারা। আমি আবার বলি, মানে অংশীদারি কারবারে অংশীদারগণের নিজস্ব মূলধন যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে, তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। সেটা কেমন? যেমন ধরো রাম 5,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। 6 মাস পর রহিম ওর সঙ্গে 3,000 টাকা নিয়ে যোগ করলো ব্যবসা। বছর শেষে লাভ হলো 5,200 টাকা। কে কত লাভ্যাংশ করলো? কি জটিল জিনিস দেখো। রাম 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, 6 মাস পর রহিম 3,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো ওর সঙ্গে। বছর শেষে 1 বছর পরে লাভ হলো 5,200 টাকা। তাহলে কে কত টাকা লাভ পাবে? এটা তো মূল ধরন বলে ভাগ হবে না, সব অংশে দিন না পারে মনে, কারণ হচ্ছে এটা 5,000 টাকা টাকা হবে, 12 মাস থাকে, 12 মাস থাকে। আর এটা পাইলে কয় মাস থাকে? 6 মাস থাকে, 6 মাস থাকে। এই ধরনের অঙ্কটা, তাহলে এই ধরনের অঙ্ক মিশ্র অংশীদারি কারবারে রামের টাকা 5,000 টাকা 12 মাস থাকে, আর রহিমের টাকা 3,000 টাকা 6 মাস থাকে। এই টাকাটা আমার মূলধন ভাবে ভাগ হবে। এটা কি হয়ে ভাগ? এইটা যেটা ভাগ হবে সেটা হচ্ছে অনেক জিনিস। শোনো, আমি যদি 100 টাকা দিয়ে 1 বছর পর 100 টাকা দিয়ে 1 বছর পর 50 টাকা লাভ করতে চাই, তাহলে আপনি 1 বছর মানে 12 মাস পর যদি 50 টাকা লাভ করতে চাই, সেই লাভটা আমি এই 50 টাকা লাভটা 50 টাকা লাভ আমি 1 মাসেই করতে চাই। তাহলে মূলধনের পরিমাণ কি করতে হবে? মূলধনের পরিমাণটাকে বাড়াইতে হবে। দেখো আবার বলি, 100 টাকা দিয়ে 12 মাস পর 50 টাকা লাভ করতে চাই, সেই 12 মাসে লাভ না হলে 50 টাকাটা 1 মাসে লাভ করতে চাই, মূলধনের পরিমাণ বাড়বে। কি হলে বাড়বে? কত টাকা বাড়বে? 100 টাকা 12 মাস হবে। তাহলে সেটা এই 12 মাসে যদি 1 মাসে লাভ করতে চাই, তাহলে কি করতে হবে? এই 100 টাকাকে কি করতে হবে? কত টাকা বাড়ি হবে? 12 দিয়ে গুণ হবে। তাহলে 1200 টাকা যদি খাটাই, তাহলে 1 মাস খাটাইলে 50 টাকা লাভ করবো। এর উপর ভিত্তি করেই নিয়মিত মিশ্র অংশীদারি অঙ্কগুলি করতে হবে। আমি আবার বলি, 100 টাকা দিয়ে 12 মাস পরে 50 টাকা লাভ করবো। এই 100 টাকা দিয়ে 12 মাস পরে 50 টাকা লাভ করবো। সেই 50 টাকাটা আমি 1 মাসেই লাভ করবো। মূলধন আমার কত বাড়াইতে হবে? মূলধন তার 12 গুণ বাড়াইতে হবে। এদের 1200 টাকা বাড়াইতে হবে। ঠিক ওর উপরে ভিত্তি করে মিশ্র অংশীদারি কারবারগুলো আমাদের করতে হবে। সেটা কেমন? দেখো, দামের টাকা তাহলে বছর পরে লাভ কি 12 মাস হবে, আর রহিমের টাকা 6 মাস হবে। 1 মাস হিসেবে
মাস হিসেবে রামের কার্যকরী মূলধন 12 ইন্টু 5,000 টাকা, এগুলো 60,000 টাকা এক মাস হিসেবে। এইবার এক মাস হিসেবে ঋণের কার্যকরী মূলধন এই দেশে 6 মাস 3,000 18,000 টাকা। এইবার হচ্ছে এই যে অংশীটি সহঅংশীটিকে আমরা যেভাবে অঙ্ক করছি ঠিক ওইভাবেই করতে হবে। এই মূলধন অনুপাত, এদের কার্যকারী মূলধন অনুপাত, কার্যকরী মূলধনের অনুপাত 60,000 18,000 60-এর মধ্যে 1000 দিয়ে ভাগ করলে 3টে শূন্য বাদ দিলাম 60 18, আবার 6 দিয়ে 6 10 60 6 10 60 318, এটা হলো। এইবার লাভ হলো কত টাকা? 52,000 টাকা লাভ। তাহলে রাম বাড়ে, রাম লভ্যাংশ বাড়ে 52,000 10 বাই 13 এই 52,000 400 4,000 টাকা ঋণ পাবে, ঋণ লভ্যাংশ বাড়ে 52,000 3 বাই 13 এই হলো 12,000 টাকা। এটা হচ্ছে মিশ্র অংশীদারি একটা সোজা নিয়ম। এটা হচ্ছে একটু জটিলের দিকে যায়। আর একটা অঙ্ক মিশ্র অংশীদারি আর একটা অঙ্ক। আর একটা ধরো এ বি সি 3 বন্ধু ব্যবসা করে, ব্যবসা শুরু হলো 5,000 টাকা, এ দিল, বি দিল 3,000 টাকা, আর সি দিল 3,000 টাকা। হঠাৎ এই অসুস্থ হওয়ায় 6 মাস পরে এই হচ্ছে 2,000 টাকা ব্যবসা থেকে তুলে নেয়। 6 মাস পরে এই 2,000 টাকা তুলে নেয়। এবার বি টাকাটা তুলে নেয়, আর সি 6 মাস পরে আরো 2,000 টাকা টাকা মূলধন টাকা দেয়, ব্যবসায় দেয়। সি প্লাস করে, সি 2,000 টাকা প্লাস করে, আর এই টাকাটা কিছু তুলনায় দেয় বলে এই হচ্ছে 2,000 টাকা মাইনাস করে, 2,000 টাকা মাইনাস করে। এবার 20,000 টাকা লাভ হলো 20,000 টাকা প্রসেস কে কত টাকা বহন করবে। একটু জটিলের দিকে যাচ্ছে না আগের থেকে। 6 মাস পরে 2,000 টাকা পেয়ে নেয়, তাহলে এরকম
এক মাস হিসাবে বের করতে হবে। এক মাস হিসাবে এর কার্যকরী মূলধন, তাহলে 5,000 টাকা 6 মাস কাটছে, তাকে 6 দিয়ে গুণ, 5,000 টাকা থেকে 2,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে এই টাকাটা বাকি 6 মাস কাটলো, বছরে 12 মাসের মধ্যে 6 মাস কাটলো, তাহলে কত হলো? এইখানে হলো 30,000 প্লাস এখানে 3,000 6 এই 30,000 এই 18,000 টোটাল হলো 48,000 টাকা। এক মাস হিসাবে এই কার্যকরী মূলধন 48,000 টাকা। মজার ব্যাপার হলো দেখো বি কোনো টাকা তো পাইতেছে দেন, তাহলে বি এর টাকাটা কয় মাস কাটবে বলো? বি এর টাকাটা হচ্ছে 12 মাস কাটে, টোটাল 12 মাস কাটে, 12 মাস কাটে। এক মাস হিসাবে বি এর কার্যকরী মূলধন 3,000 ইন্টু 12 36,000 টাকা। এক মাস হিসেবে সি এর কার্যকরী মূলধন এই 2,000 টাকা 6 মাস কাটে, পরে 2,000 এর সঙ্গে 2,000 টাকা যোগ হলো, এই 4,000 টাকা, টোটাল 4,000 টাকা বাকি 6 মাস কাটে, এটা হচ্ছে 12,000 টাকা, 4,000 প্লাস 6 12,000 প্লাস 24,000 এই 36,000 টাকা, 36,000 টোটাল 36,000 টাকা। তাহলে দেখো এ 5,000 টাকা 6 মাস কাটার পরে 2,000 টাকা তুলে দেয়, আর বি কোন টাকার উপর তুলে নেয়, ওর টাকা ও ঠিকই আছে, সারা বছর টাকা কাটে, আর সি 6 মাস পরে 2,000 টাকা আবার ব্যবসার মধ্যে দেয়। তাহলে এক মাস হিসেবে এই কার্যকরী মূলধন হলো 48,000 টাকা, এক মাস হিসেবে বি এর কার্যকরী মূলধন হলো 36,000 টাকা, এক মাস হিসেবে সি এর কার্যকরী মূলধন হলো 36,000 টাকা। তাহলে এই মূলধনের কত, কার্যকরী মূলধনের কত, এদের কার্যকরী মূলধনের অনুপাত 48,000 36,000 300 অর্থাৎ 1000 দিয়ে প্রত্যেকটা ভাগ 48 36 আবার 36, এবার 12 দিয়ে ভাগ 4 বারো 48 3 বারো 36 3 বারো 36। এবার লভ্যাংশ কত পাবে, কি কত লভ্যাংশ হবে? টোটাল লাভ 20,000 টাকা। এই লভ্যাংশ হবে কত টাকা? ওই আনুপাতিক ভাগ আগের মতো হলে 4 বাই কত যোগ করলে কত হলো? 4 প্লাস 3 প্লাস 3 ইন্টু 20,000, তাহলে 4 বাই কত হলো 10 ইন্টু 20,000, এই শূন্য টাকা, এই 8,000 টাকা। বি পাবে কত টাকা? 3 4 প্লাস 3 প্লাস 3 20,000, 3 বাই 10 20 6,000 টাকা। সি পাবে কত টাকা?
বি যত লাগে সি তত ডাবল। 10 ইন্টু 20,000, এই শূন্য টাকা, এই 6,000 টাকা। এটা একটু জটিল মিশ্রণশীল কারণের অঙ্ক। এইভাবে ধীরে ধীরে যদি তোমরা বাড়িতে আরো প্র্যাকটিস করো তাহলে আরো অনেক অঙ্ক করতে হবে। এইভাবে একটা সরল অংশীদারি কারণের উদাহরণ দিচ্ছি, দুটা জটিল অংশীদারি কারণের মিশ্রণশীল কারণের উদাহরণ দিলাম, একটা মনোযোগ দিয়ে দেখবে অঙ্কটা একদম সোজা অঙ্ক। বাড়িতে আজই শুরু হলো প্র্যাকটিস। আরেকটা সরল অংশীদারি কারণের উদাহরণ, সরল অংশীদারি কারণ এ বি 25,000 আর 35,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করল। লাভ হলো 36,000 টাকা। চুক্তি হলো লাভ যা হয় তার 1/3 টাকা নিজেদের মধ্যে, 1 টাকা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিবে, সমান ভাগে ভাগ করে নিবে। বাকি টাকা মূলধনের মধ্যে ভাগ করে নিবে, মূলধনে অনুপাতে ভাগ করে কত টাকা লভ্যাংশ। এর 25,000 টাকা, বি 35,000 টাকা ব্যবসায় দিল, লাভ হলো শেষে লাভ হলো 36,000 টাকা। চুক্তি হলে 1/3 অংশ সমান হয়ে ভাগ করে দিলে বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নিবে। সরল অংশীদারি কারণে একটু জটিল পদ্ধতি, মানে জটিল অঙ্ক, একটু জটিল। সেটা কি, তার লাভের 1/3 অংশ টাকা সমান সমান লাভ হলো 3600 ইন্টু 1/3 এত টাকা। এই হইতেছে 12,000 টাকা সমান ভাবে ভাগ করে নেবে। তার প্রত্যেকে পাবে কত, প্রত্যেকে পাবে 12,000 ভাগ 2 6,000 টাকা। 12,000 ভাগ 2 6,000 টাকা। তাহলে বাকি টাকা থাকে এই 36,000 থেকে বিয়োগ 12,000 টাকা লাভ, এই 2,400 টাকা, 24,000 টাকা। এই 24,000 টাকা নিজেদের মধ্যে মূলধন অনুপাতে ভাগ করে দিবে। মূলধন অনুপাত কত, 25,000 35,000 মূলধন অনুপাত। 3টা শূন্য ওই হয়ে গেল 25 আর 35, 5 5 25, 5 7 35। তাহলে এ লভ্যাংশ হবে বাকি থাকবে 24,000, 5 যোগ 7 এত টাকা। 24,000 ইন্টু 5/12 10,000 টাকা। বি লভ্যাংশ হবে
লভ্যাংশ পাবে 24,000 ইন্টু 7/12 14,000 টাকা। তাহলে এর মোট লভ্যাংশ হবে এই 10,000 প্লাস পূর্বে 6,000 টাকা পেয়েছিল, এই টোটাল 16,000 টাকা। বি মোট লভ্যাংশ হবে 14,000 যোগ 6,000 টাকা 20,000 টাকা। এইভাবে অঙ্কগুলি করতে হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এইগুলো লভ্যাংশের অংশে দিতে হবে অঙ্কগুলি। বইয়ের অনুশীলনীতে যত অঙ্ক আছে সব প্র্যাকটিস করবে, আর উদাহরণের অঙ্কটা প্র্যাকটিস করলে পরেই মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে একটা না একটা অঙ্ক কমন পড়ে। তোমার বিশ্বাস করো, নিয়ম মতো যদি 1 থেকে 10-এর মধ্যে ঢুকতে পারো, তাহলে আমার এই পরিশ্রম করা হয়েছে সার্থক হবে। সবাইকে অনুরোধ করছি, আবেদন করছি, সবাই বাড়িতে ভালোভাবে থাকো, বাইরে যাবে না, বাইরে গেলে পরে মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার ব্যবহার করবে। সবাই সুস্থ মতো পরীক্ষা দাও, পড়াশোনা করো। এই তোমাদের সাফল্য কামনা করে আমি শেষ করছি। বন্ধুরা, তোমরা আজকে স্যার কিন্তু বোঝাবেন তোমাদের ক্লাস 10-এর পাটিগণিতে অংশীদারি কারবারের কিছু অংশ, কয়েকটা অঙ্কই আজকে করে রাখলেন। আশা করি তোমরা ভালো মতো শুনেছো এবং লক্ষ্য করেছো স্যার কিভাবে বুঝিয়েছেন। তোমরা কিন্তু পরবর্তীতে স্যারের ক্লাস পাবে, খুব শীঘ্রই স্যার ক্লাস নিয়ে আসবেন আবার তোমাদের সামনে। কালকে কিন্তু ঠিক 12:30টায় আমরা পৌঁছে যাব আবার ইসিসিএল এর ক্লাসরুমে। কালকে থাকছেন আমাদের সাথে ভূগোলের শিক্ষিকা অঞ্জিলা সাহা। দেখতে থাকো ইসিসিএল। নমস্কার।